আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 99 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 97 এবং 98 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং এখানে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমরা পূর্বের ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 99 পৃষ্ঠা দেখব। 99 পৃষ্ঠায় এখানে প্রথমে দেখো, আমরা কিন্তু 98 পৃষ্ঠায় এই তুলনা করাগুলো শিখেছিলাম, যে কোনটা কোন ভগ্নাংশ বা কোনটা সমতুল, এই তুলনা করাগুলো আমরা শিখেছিলাম। তো অর্থাৎ আমরা সমাধান করেছিলাম এই 9 নাম্বার পর্যন্ত। তো আমরা আজকে 10 নাম্বার থেকে শুরু করব। তো এই 10 নাম্বারে দেখো, এখানে বলা হচ্ছে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। তো আমরা একটা নিয়ম শিখেছিলাম গত ভিডিওতে, যে প্রত্যেকটা দুইটা ভগ্নাংশের হর এবং লবকে পরস্পর গুণ করব। এখানে দেখো যে গুণটা আমরা কিভাবে করব। এই 4 আর 3 যদি আমরা গুণ করি, 4 আর 3 যদি গুণ করি, তাহলে এই 4 আর 3 যদি গুণ করি, 4 গুণ 3, তাহলে কত হবে? 3 4 12 পেলাম। এরপরে এই 2 এবং এই 6 যদি গুণ করি, 2 গুণ 6, তাহলে 2 আর 6 গুণ করলে এটা সমান আমরা পাবো 12। অর্থাৎ এই যে ক্রস গুণ যেটাকে বলি আমরা, বড় হলে তোমরা শিখবে, এইটা এই হর এবং লবকে পরস্পর এটার সাথে এইটা, এটার সাথে এইটা গুণ করে আমরা যদি গুণফলটা সমান হয়, অর্থাৎ এটাও 12 পেলাম, এটাও 12 পেলাম, তাহলে কিন্তু এই ভগ্নাংশটা, এই দুইটা ভগ্নাংশ হলো সমতুল, অর্থাৎ একই সমান। এরপরে আমরা দেখব এটা যদি দেখি 3 10 30 আর 5 8 40, তাহলে এই 5 আর 8 যদি গুণ করি, 8 গুণ 5, 5 8 গুণ করলে কত হবে? 5 8 40, আর এটা যদি গুণ করি 3 10, 3 গুণ 10, 3 গুণ 10 করলে আমরা পাবো 3 10। অর্থাৎ আমরা যে এখানে এইটার যে গুণ করে আমরা পেলাম 3 10 30 আর 5 8 40, 3 10 30 আর 5 8 40। তো এখন একটা হলো 40, একটা 30, সুতরাং এইটা কি হলো? এটা সমান হলো না। সুতরাং এই যে ভগ্নাংশটা বা এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ সমতুল নয়। গেল একটা, এটা সমতুল আর এটা সমতুল নয়। এরপরেরটা দেখি আমরা, এই 3 8 24 আর এটা হলো 6 8 48, 3 8 24 আর 6 8 48, অর্থাৎ এই 6 গুণ 4, 6 গুণ 4 কত পাবো? 24।
24 আর এখানে পাবো এটা হলো 4 6 24 আর এখানে হলো 3 8 24 3 গুণ 8 কত পেলাম 24 এই 24 তাহলে দুইটার গুণফল কি হলো সমান হলো হর এবং লব পরস্পর গুণ করলে তাহলে এই ভগ্নাংশটা হলো সমতুল অর্থাৎ এই যে দুইটা এটা হলো সমতুল ভগ্নাংশ ঠিক এইটা যদি আমরা দেখি এই 4 10 40 আর 5 8 40 অর্থাৎ 8 গুণ 5 8 গুণ 5 যদি করি তাহলে 40 8 গুণ 5 40 আর এখানে 4 গুণ 10 4 গুণ 10 তাহলে 4 10 এ হলো 40 তাহলে এইখানে 4 10 40 আর এটা 5 8 40 তাহলে গুণফলটা কি হলো সমান অর্থাৎ এই যে চারটা ভগ্নাংশ ছিল এই চারটা ভগ্নাংশের আমরা তুলনা করলাম এই তুলনা করে আমরা পেলাম যে তিনটাই সমতুল একটা হলো সমতুল নয় তো যাই হোক আমরা এখন বুঝতে পারছি নিশ্চয় যে সমতুল ভগ্নাংশ কোনগুলো বা সমতুল ভগ্নাংশ কোনগুলো নয় সেটা আমরা খুঁজে বের করতে পারবো যদি আমাদের এই ধরনের প্রশ্ন দেয়া থাকে তো যাই হোক আমরা এখানে দেখলাম এরপরে আমরা চলে আসি 11 নম্বরে 11 নম্বরে বলছে 3 এর 1 ও 4 এর 1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি 3 এর 1 4 এর 1 এর সমতুল ভগ্নাংশ আচ্ছা এর সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করব 3 এর 1 আর 4 এর 1 আচ্ছা এখানে বলছে এটা যেহেতু 3 এর 1 ও 4 এর 1 এই যে আমরা এখানে বের করলাম এখানে কতগুলো ভগ্নাংশ বের করতে হবে সেটা কিন্তু বলে নাই 3 এর 1 ও 4 এর 1 এর যদি আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করি তাহলে আমরা এখানে যে আলোচনা করেছিলাম যে সমতুল ভগ্নাংশ কিভাবে হয় বা কিভাবে নির্ণয় করি আমরা যেই সংখ্যাটা আছে সেইটা বাদ দিয়ে এবং 1 বাদ দিয়ে এটাকে অন্য সংখ্যা দিয়ে আমরা গুণ করব কিভাবে দেখো 11 নম্বরটা 11 নম্বরের সমাধানটা হবে এরকম যে 3 এর 1 আছে কত 3 এর 1 তাহলে 3 এর 1 এই 3 এর 1 এটা হর এবং লবকে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব আচ্ছা এখন 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 2 কে 2 3 দুগুণে 6 অর্থাৎ এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ হলো এই যে এইটা এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ হলো এটা কিভাবে পেলাম 1 বাদ দিয়ে অর্থাৎ হর এবং লবকে 1 বাদ দিয়ে অন্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে তো যেহেতু এখানে বলে নাই যে কতগুলো যদি বলতো 3টা তাহলে আমরা 2 দিয়ে করতাম 3 দিয়ে করতাম 4 দিয়ে করতাম যাই হোক যেহেতু শুধু বলছে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে আমরা একটা সমতুল লিখলাম অনুরূপভাবে এই 4 এর 1 এর জন্য অর্থাৎ এই ভগ্নাংশর 4 এর 4 ভাগের 1 ভাগ এটাকে গুণ করব কত দিয়ে এটাকেও 2 দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করলে কি পাবো দেখো 2 দিয়ে গুণ করলে পাবো উপরের দিকে 2 আর নিচে হলো 4 দুগুণে 8 এটা হলো এই যে এখানে যে এই 4 এর 1 ছিল এই 4 এর 1 এর সমতুল ভগ্নাংশ হলো এইটা তাহলে নিশ্চয়ই 11 নম্বর বুঝতে পেরেছো তোমরা যেহেতু বলছে যে এত ও এত এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি আমরা এই সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম
এরপরে যদি কোনো সময় বলে যে এই ভগ্নাংশটার বা কোনো ভগ্নাংশের 3টি সমতল ভগ্নাংশ নির্ণয় করো, তখন আমরা কি করব? 1 বাদ দিয়ে প্রথমে 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে। যদি বলে 4টি, তাহলে প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এইভাবে দিয়ে আমরা গুণ করে, অর্থাৎ হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ওই ভগ্নাংশটা আমরা পাবো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 3 নাম্বার। এখানে 3 আর 4-এ যে বিষয়টা বোঝানো হয়েছে সেই বিষয়ে আমরা চলে আসি। এখানে খালি ঘরে সমতল ভগ্নাংশ লিখি। আচ্ছা, এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে, আর এখানে সমতল অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা সমতল ভগ্নাংশ। 7টা সমতল ভগ্নাংশ নির্ণয় করার জন্য প্রথমে এই ভগ্নাংশটাকে প্রথমে 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 6 দিয়ে, তারপরে 7 দিয়ে, তারপরে 8 দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা 7টা সমতল ভগ্নাংশ পাবো। এখানে 2টা দেখানো আছে। তাহলে এইটা যদি আমরা দেখো, এই 3-এর 2-কে এখানে দেখো 2 দিয়ে গুণ করছে, তাহলে 3 দিয়ে গুণ করছে, তাহলে আমরা এখন কত দিয়ে গুণ করি? 4 দিয়ে। 4 দিয়ে যদি গুণ করি, 4 দিয়ে গুণ করি, তাহলে পরে 4 দিয়ে গুণ করলে উপরে হলো 4 দুগুণে 8, আর নিচে হলো 3 4-এ 12। এটা একটা সমতল ভগ্নাংশ। এরপরে আমরা গুণ করব কত দেয়া? যেহেতু 2, 3, 4 হয়েছে, এরপরে 5 দেয়া। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5-এ 15। এরপরে গুণ করব 6 দিয়ে। 6 দুগুণে 12, 3 6, 18। এরপরে গুণ করব 7 দিয়ে। 7 দুগুণে 14, আর নিচে হলো 3 7-এ 21, 3 7-এ 21। এরপরে 8 দিয়ে। 8 দুগুণে 16, আর নিচে হলো 3 8-এ 24। এই হলো প্রথমটা। এরপরে এটা যদি আমরা করি 4 ভাগের 3 ভাগ, তাহলে এটাকেও আমরা প্রথমে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এরপরে 3 দিয়ে গুণ করবো। 3 3-কে 9, 3 4-এ 12। এরপরে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। 3 4-এ 12, 4 4-এ 16। হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এরপরে 5 দিয়ে। 3 5-এ 15, 3 5-এ 15, 4 5-এ 20। এরপরে 6 দিয়ে। 3 6 18, 4 6 24। এরপরে 7 দিয়ে। 3 7-এ 21, আর 4 7-এ 28। এরপরে কত দিয়ে? এরপরে 8 দিয়ে। 3 8-এ 24, 4 8-এ 32। 3 8-এ 24, 4 8-এ 32। এরপরে এই 4-এর 3 ভাগ যে ভগ্নাংশ, সেটা আমরা সমতল ভগ্নাংশ লিখলাম। এরপরে 5-এর 3 ভাগ। প্রথমে কি দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এরপরে 3 দিয়ে। 3 3-কে 9, 3 5-এ 15। এরপরে 4 দিয়ে। 3 4-এ 12,
4 5 3 4 12, 4 5 20। এরপরে 5 দিয়ে 3 5 15 আর 5 5 25। এরপরে 6 দিয়ে 3 6 18, 5 6 30। এরপরে 7 দিয়ে 3 7 21, 5 7 35। এরপরে 8 দিয়ে 3 8 24, 5 8 40। এরপরে এইটা 6 এর 1, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 2, 6 দুগুণে 12। এরপর 3 দিয়ে গুণ করলে 3, 3 6 18। 4 দিয়ে করলে 4, 4 6 24। 5 দিয়ে গুণ করলে 5, 5 6 30। 6 দিয়ে গুণ করলে 6, নিচে 36। 7 দিয়ে গুণ করলে 7, উপরে নিচে 42, 6 7 42। এরপরে 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 6 8 48। এখানে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে, 1 থেকে 10 ঘর পর্যন্ত তোমরা ক্লাস 1 2 এগুলোতে যখন পড়ে আসছো, এগুলো মুখস্থ করছো। ক্লাস 3-তে অবশ্যই 20 ঘর পর্যন্ত নামতে জানলে অনেক ভালো, তবে 10 ঘর পর্যন্ত নামতে অবশ্যই জানতে হবে। যদি না জানো তাহলে এই যে অঙ্কগুলো যে আমরা করলাম এগুলো কিন্তু গুণ করে করে করতে হচ্ছে, তাহলে গুণের নামতা না জানলে এটা তোমরা করতে পারবে না। তো এই যে আমরা সমতল ভগ্নাংশ নির্ণয় করলাম, এটা নিয়মটা কি, যেই ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাকে যতগুলো ভগ্নাংশ সমতল ভগ্নাংশ বের করতে বলবে প্রথমে 2 দিয়ে শুরু করবে। 1 দিয়ে করলে তো ওটাই থাকবে, সুতরাং 1 দিয়ে না 2 দিয়ে শুরু করবে। 2 দিয়ে গুণ করলে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে প্রথমে একটা পাওয়া যাবে, অর্থাৎ একটা সমতল। 3 দিয়ে গুণ করলে 2টা সমতল, 4 দিয়ে গুণ করলে 3টা সমতল। এইভাবে যতগুলো সমতল ভগ্নাংশ নির্ণয় করতে বলবে তার চাইতে 1 বেশি পর্যন্ত গুণ করতে হবে। যেমন ধরো এখানে 7টা সমতল ভগ্নাংশ বের করতে বলছে, তাহলে আমরা কত দিয়ে গুণ করছি, 8 পর্যন্ত গুণ করছি। এরকম যদি 5টা বলে তাহলে 6 পর্যন্ত গুণ করতে হবে। এইভাবেই সমতল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা, সামনে আমরা আরও অগ্রসর হলে আমরা আরও বুঝবো ধীরে ধীরে। আচ্ছা, এরপরে চলে আসো যে 4 নম্বরে বলছে যে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। আচ্ছা, আমরা এটা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু এই যে এখানে যে 10 নম্বরের যে পদ্ধতিটা ছিল এই পদ্ধতি দিয়েও কিন্তু আমরা সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারবো, অর্থাৎ কোনটা সমতল কোনটা সমতল নয় সেটা আমরা নির্ণয় করতে পারি এখান থেকে। কিভাবে দেখো, একটা যেহেতু করে দেখানো আছে যে এই ক্রস গুণ যদি হয় তাহলে পারে, যদি গুণফল সমান হয় তাহলে পারে সমতল, গুণফল সমান না হলে সমতল নয়। সুতরাং আমরা এইভাবে গুণ করব, এইভাবে এবং এইভাবে গুণ করব, এইভাবে এইভাবে গুণ করব, এইভাবে আর এইভাবে গুণ করব। তো গুণ করলে দেখো এটা যদি গুণ করি তাহলে 10 দুগুণে 20, এই 2 গুণ 10 তাহলে কত হবে, 10 দুগুণে 20 পাইলাম। আর একটা যদি এদিকে করি তাহলে 3 5 15, 3 গুণ 5
3 পাচ্ছে 15। আচ্ছা 3 আর 5 দিয়ে গুণ করব, গুণ করলে পাবো 15। তাহলে এটা কি সমান হলো? সমান হলো না। সুতরাং সমান যদি না হয় তাহলে সমতল নয়। এই সমতল 9 ঘরে টিক। এরপরে এখানে দেখো 4 12 48, 6 8 48, এই দুটার গুণফল কিন্তু এইটা আর এটা গুণ করে যদি আমরা গুণ করি 48 পাবো। এই 48। আবার যদি এইটা গুণ করি 6 8 48, অর্থাৎ এইটার 48 পাবো। দুইটা কি হলো? সমান হলো, দুইটার গুণফল সমান হলো, সুতরাং এটা সমতল। এরপরে 3 10 30 আর 5 নং 45, তাহলে একটা পেলাম 30 আর একটা পেলাম 45, তাহলে কি হলো? এই দুটা সমতুল নয়, কেননা 3 10 30 আর 5 নং 45 এটা সমান হচ্ছে না। গুণফল, ক্রস গুণফল, অর্থাৎ এইভাবে আড়াআড়ি গুণ করে যদি সমান হয় তাহলে সমতুল, সমান না হলে সমতুল নয়। তাহলে আমরা দুইটা পেলাম সমতুল, দুইটা সমতুল নয়। এরপরে 99 পৃষ্ঠার একদম লাস্ট, সেটা হলো 12 নম্বর। নিচের ভগ্নাংশ জোড়া সমতুল জোড়া তুলনা করি এবং প্রতীক, এই ছোট বড় প্রতীক ব্যবহার করে ছোট এবং বড় লিখি। আচ্ছা, এইখানে ছোট বড় নির্ণয়ের একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো যে যদি কোনো ভগ্নাংশের হর সমান হয়, তোমরা জানো ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হলো লব, একটা হলো হর, একটা হলো লব, একটা হলো হর। তো কোনো ভগ্নাংশের যদি এই লবগুলো অসমান হয় আর হরগুলো সমান হয়, দেখো এই দুইটা ভগ্নাংশের উপরেরটার নাম কি আমরা জানি? লব, নিচেরটার নাম হর। তাহলে এটারও হর 3, এটারও হর 3, তাহলে হর সমান। এটারও হর 5, এটারও হর 5, হর সমান। এটার হর 8, এটার হর 8 সমান। এইটা হলো এই ঘ নম্বরটা একটু ব্যতিক্রম, এটা পরে আমি বলতেছি। আমরা একটা জিনিস শিখেছিলাম আগে। এখানে বলছে যে এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই, তাই আমরা শুধু লব তুলনা করব এবং এটা সংখ্যার তুলনার মতো। অর্থাৎ কোনো সংখ্যা আমরা যদি লিখি যে 1 আর এখানে যদি লিখি 3, তাহলে এটাকে আমরা তুলনা যদি করি এই দুটো সংখ্যার মধ্যে, তাহলে কোনটা বড়? আমরা বলবো যে 1-এর চাইতে 3 বড়। অর্থাৎ সংখ্যা যেভাবে ছোট বড় নির্ণয় করি, এই ভগ্নাংশের যখন হর সমান হবে তখন আমরা একইভাবে শুধু লবটাকে তুলনা করলেই আমরা বুঝবো যে কোনটা বড়। তো এখানে লব যেটার বড় সেটাই, সেই ভগ্নাংশটাই বড়, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ 2 বড়, এখানে 1 ছোট, তাহলে ভগ্নাংশ এটার চাইতে এইটা বড়। এখানে 5 ভাগের 2 ভাগ, এখানে 5 ভাগের 4 ভাগ, তাহলে 4 বড়, সুতরাং এরকম চিহ্ন। 8 ভাগের 7 ভাগ আর 8 ভাগের 5 ভাগ, তাহলে এটার চাইতে এটা বড়, 7 বড়, তাহলে চিহ্নটা এদিকে হবে। আচ্ছা, এখন আসো এই যে ঘ নম্বরটার বিষয়ে আমরা একটা জিনিস শিখেছিলাম যে এক কখন হয়। পুরো অংশটা যদি একসাথে করি বা পুরো অংশটা যদি আমরা বিবেচনা করি তাহলেই কিন্তু এক হয়। অর্থাৎ এখানে 7 আছে, আমি যদি এই একটাকে এরকম করে লিখি যে এই 7 ভাগের 7 ভাগ, 7 ভাগের 7 ভাগ মানে কি? 7 ভাগের 7 ভাগ মানে 1। আর এইখানে ছিল এই 6, নিচে হলো 7। আমি এখানে তো 2 ভাগের 2 ভাগও দিতে পারতাম, 3 ভাগের 3 ভাগও দিতে পারতাম। কেন আমি 7 দিলাম? কারণ এইখানে কি আছে? এই ভগ্নাংশটার এই হরে 7 আছে, সুতরাং এটাকে আমরা 7 ভাগের 7 ভাগ দিলেও মান 1 হবে, 3 ভাগের 3 ভাগ দিলেও মান 1 হবে। কখন 3 ভাগের 3 ভাগ দিব? যদি এখানে 3 থাকতো তাহলে আমরা 3 ভাগের 3 ভাগই দিতাম। তো যাই হোক, এখন যেহেতু 7 ভাগের 7 ভাগ সমান কি? পুরো অংশটা। আর এইখানে যদি আমরা তুলনা করি, হর কি? সমান। এখন লব কোনটার বড়? এইটা। তো সুতরাং এটার চাইতে এটা বড়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে
কোনো জিনিস আমরা ভাঙলাম, তো ভাঙা অংশটা কি, যে অংশটা ভেঙেছিলাম সেই অংশটার চাইতে ভাঙা অংশটা কি বড় হবে? বড় তো কোনো সম্ভাবনা না, মানে ছোট হবে। আমরা একটা লাঠিকে যদি আমরা মনে করো এটা একটা লাঠি, এটাকে আমরা এরকম করে কেটে দিলাম, ভাগ করলাম, ধরো এরকম করে ভাগ করলাম, তাহলে যে পুরো লাঠিটা ছিল, এই পুরো লাঠিটার চাইতে এই যে অংশগুলো, এগুলো কি বড় হবে? এগুলো তো বড় হবে না, ছোট হবে। সুতরাং পুরো একটা লাঠি অর্থাৎ পুরো একের চাইতে ভগ্নাংশ সাধারণভাবে ছোট হয়। কিন্তু তোমরা যখন বড় হবে, তোমরা যখন 4 বা 5 শিখবে, তখন এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ, এই ধরনের ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশ কিন্তু একের চাইতে বড়, ওটা তোমরা 5 গিয়ে শিখবে। যাই হোক, আমরা এখন যেহেতু তোমরা 3-তে পড়ছো, এখন সাধারণভাবে মনে করবে যে এক কোনো সময় ভগ্নাংশের চাইতে ছোট হবে না, সবসময় কি হবে? এক ভগ্নাংশের চাইতে বড় হবে। এটাই আপাতত তোমরা মনে রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি 99 পৃষ্ঠার যে পুরো অংশটা ছিল, অর্থাৎ এই পৃষ্ঠায় পুরো জিনিসটা যে অবশ্য 98 পৃষ্ঠার সাথে কিছুটা মিল ছিল, ওই পৃষ্ঠা সহকারে আমি আজকে যে ভিডিওটি তোমাদেরকে দিলাম এবং এটা যে বোঝানোর চেষ্টা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।